তো সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম এবং টেইলর সিরিজ। আমার মনে হয় সবগুলো টপিক হয়তোবা এই 50 মিনিটের ক্লাসে কভার করা সম্ভব না, তারপরেও দেখি আমরা কতটুকু পারি। তো রোলস থিওরেমটা তোমাদের আমি যদিও বা ডিসকাস করেছিলাম, তারপরেও একটু আমি রিভিউ করি। কোন একটা ফাংশন যদি এফ এই নিচের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, কন্ডিশনগুলো কি কি? ওই ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে এ বি ক্লোজড ইন্টারভ্যালে, ডিফারেন্সিয়েবল হতে হবে এ বি ওপেন ইন্টারভ্যালে, এবং এফ অফ এ সমান যদি এফ অফ বি হয়, তবে এ এবং বি এর মধ্যে এমন একটা নাম্বার সি থাকবে যেখানে ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য হবে। তো তুমি ডিফারেন্সিয়েবিলিটি কি, কন্টিনিউটি কি, এগুলো তো জানো। কন্টিনিউয়াস মানে কি? এখানে মাঝখানে এ বি এর মাঝখানে কোনো ব্রেক থাকতে পারবে না, গ্যাপ থাকতে পারবে না। আর ডিফারেন্সিয়েবিলিটি কি? ডিফারেন্সিয়েবিলিটি হচ্ছে কোনো কর্নার থাকতে পারবে না। কর্নার থাকলে আমরা বলি সেখানে ডিফারেন্সিয়েবল না। আর এফ অফ এ সমান এফ অফ বি মানে কি? এই যে হাইট, এ বিন্দুতে হাইট, ফাংশনের হাইট, এবং বি বিন্দুতে ফাংশনের হাইট সেম হবে। তা আমি যদি তোমাদের একটু ফিগার গুলোর দিকে যদি একটু তোমরা দেখো, তাহলে তোমরা জিনিসটা ইজিলি বুঝতে পারবা। ফিগার গুলো এই যে দেখো তুমি, এখানে এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে যে হাইটটা, এই হাইটটা হচ্ছে এতটুকু। তারপরে এই যে দেখো বি বিন্দুতে যে হাইট সেটাও কিন্তু সেম। তার মানে আমরা বলতে পারি এফ অফ এ সমান এফ অফ বি। আর যে ফাংশনটা আছে এখানে, এই যে ফাংশনটা দেখো, যে ব্লু কালারের যে লাইনটা, এটা কিন্তু কি? এটা কিন্তু কন্টিনিউয়াস ও ডিফারেন্সিয়েবল, কোনো ব্রেক নাই, কোনো কর্নার নেই। সো আমরা বলতে পারি এটা তিনটা হাইপোথিসিস স্যাটিসফাই করে। সো সেই ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে অন্তত একটা পয়েন্ট থাকবে, অ্যাটলিস্ট একটা নাম্বার সি থাকবে যেখানে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে। তো ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হওয়া মানে কি? সেখানে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, সেটা এক্স অক্ষের প্যারালাল হওয়া। যেহেতু স্ট্রেট লাইনটা, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, সো এটা তো অলরেডি কিন্তু মানে স্ট্রেট লাইন। তার মানে এখানে প্রত্যেকটা পয়েন্টে তুমি চাইলে কি করতে পারবা? তুমি ট্যানজেন্ট লাইন ড্র করতে পারবা, এবং সেগুলো কিন্তু এক্স অক্ষের প্যারালাল হবে। এই জন্য আমরা এখানে বলতে পারি এ এবং বি এর মধ্যবর্তী প্রত্যেকটা বিন্দুই কিন্তু সি। মানে এখানকার প্রত্যেকটা বিন্দুতে তুমি এই যে প্রত্যেকটা বিন্দুর করসপন্ডিং তুমি কার্ভের যে পয়েন্টটা পাবা, সেখানে যদি তুমি ট্যানজেন্ট লাইন ড্র করো, সেটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে। তার মানে এখানে আমরা যদিও বা C1 C2 দুইটা দেওয়া আছে, এখানে কিন্তু আসলে প্রত্যেকটা পয়েন্টই আনসার। তাহলে এই টাইপের ফিগারের জন্য আমরা দেখতে পারি যে রোলস থিওরেমটা আসলে ট্রু। আরেকটা টাইপ যেটা, এই যে দেখো, এটাও কিন্তু তিনটা হাইপোথিসিসই মানে। ফার্স্ট হাইপোথিসিস কি ছিল? এটা কন্টিনিউয়াস, ওকে, মাঝখানে কোনো গ্যাপ নেই, তাহলে কন্টিনিউয়াস। তারপরে এটা ডিফারেন্সিয়েবল, কারণ কোনো কর্নার নাই। এরকম যদি কোনো কর্নার ক্রিয়েট হয়, তাহলে আমরা বলি এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল না, কারণ কর্নারে কোনো টেনজেন্ট ড্র করা যায় না। তারপর দেখো এ বিন্দুতে হাইট দেখো তুমি, এই হাইটটাকেই তো আমরা বলি এফ অফ এ। তাহলে এ বিন্দুতে এফ অফ এ কিন্তু যা, বি বিন্দুতেও কিন্তু হাইট দেখো সেম, এক্স্যাক্টলি সেম, এফ অফ বি। তো আমরা বলতে পারি তিনটা হাইপোথিসিসই তাহলে মানলো। তিনটা হাইপোথিসিস মানলে তাহলে এর মাঝখানে, এ এবং বি এর মাঝখানে অন্তত একটা পয়েন্ট থাকবে যেখানে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে। তার মানে ট্যানজেন্ট লাইন ড্র করলে সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। দেখো এই হচ্ছে সেই বিন্দু সি। সি বিন্দুর উপরে উঠে আবার তুমি কার্ভে যাও, এই যে কার্ভের এই হচ্ছে সেই পিক পয়েন্ট যেখানে তুমি ট্যানজেন্ট ড্র করো, which is parallel to x axis। তার মানে আমরা বলতে পারি সি বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য। তাহলে এটা কিন্তু এখান থেকেও আমরা বুঝতে পারি ট্রু হচ্ছে আর কি। তো এরপরে দেখো, আমি স্ক্রল করে পরে যাই। এই যে এখানে আসলে, সরি, আমার রিমুভ করতে হবে একটু যেগুলো আমি ড্র করছি। আচ্ছা, তাহলে আমি যদি এখন পরের ফিগারগুলো দেখো, এগুলো আসলে সেম। তুমি দেখো এই যে বিন্দু আর বি বিন্দু, তুমি দেখলে বুঝতে পারবা। এ বিন্দুতে খেয়াল করো, এই যে বিন্দু হাইট সেম, বি বিন্দুর হাইটও দেখো, এই যে দুইটা হাইটই কিন্তু সেম, এফ অফ এ সমান এফ অফ বি। তারপর দেখো এই যে ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল, কারণ কোনো গ্যাপও নাই, কোনো কর্নারও ক্রিয়েট হচ্ছে না। তারপর তাহলে আমরা অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমরা পাবো, কিন্তু এখানে আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি। হতে পারে, সমস্যা নেই, অ্যাটলিস্ট একটার গ্যারান্টি দিচ্ছে রোলস থিওরেম। তাহলে যে বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে, এই হচ্ছে সেই বিন্দু, কারণ এই বিন্দুতে ট্যানজেন্ট ড্র করলে সেই ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে। এখানেও সেম, এই বিন্দুর ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে। এই ফিগার দেখো, ডি ফিগারে এটাও সেম, এফ অফ এ সমান এফ অফ বি। তারপর ফিগারটা দেখো কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল, তাহলে এই হচ্ছে সেই পয়েন্ট
যেখানে ট্যানজেন্ট লাইন ড্র করলে সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে, তাহলে আমরা এখানেও পাচ্ছি আর কি, সি পাচ্ছি আমরা। তাহলে আমরা রোলস থিওরেমটা কিন্তু প্রমাণ না করেও কিন্তু আমরা বলতে পারি এটা আসলেই ট্রু। এবার একটা প্রবলেম তুমি দেখতে পারো, এই হচ্ছে একটা প্রবলেম। এখানে বলা আছে এই ফাংশনটা find the 2x intercept of the function, তাহলে x intercept বের করতে হবে এই ফাংশনের x intercept and confirm that f prime c সমান 0 at some point c between this intercept। তাহলে x intercept এর জন্য আমার f of x এর মান 0 ধরতে হবে, কারণ x অক্ষকে যে বিন্দুতে ছেদ করব মানে x intercept এর জন্য y এর মান 0, y মানে তো fx। তাহলে আমি ফার্স্টে আমার ফাংশনটাকে ফ্যাক্টরাইজ করলাম, ফ্যাক্টরাইজ করে তুমি যদি f of x এর মান যদি 0 ধরো, তার মানে এটা কখন শূন্য হবে? আমরা বুঝতে পারি এটা শূন্য হবে যদি x এর মান 1 হয় এবং x এর মান 4 হয়, তাহলে এই দুটোই হচ্ছে x ইন্টারসেপ্ট। তাহলে দেখো এখন তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখতে পাচ্ছি 2x - 5 হচ্ছে। সো f প্রাইম x সমান যদি আবার 0 ধরি, রোলস থিওরেম অনুসারে আমরা x এর মান পাচ্ছি একটা, এখান থেকে এটা সমান যদি আমি 0 ধরে নিই, তাহলে আমরা x এর মান পাচ্ছি 5/2। ওকে, তাহলে আমরা কিন্তু একটা পয়েন্ট পেয়ে গেলাম 5/2। এই 5/2 পয়েন্টটা এখন আমাদের দেখতে হবে, সেটা দেখো এটা আমাদের যে দুইটা পয়েন্ট ছিল a আর b 1 এবং 4 এই দুটার মাঝে আছে কিনা, যদি থাকে তাহলে রোলস থিওরেমটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তো 5/2 তো আমরা জানি 2.5, তাহলে কিন্তু আমরা বলতে পারি রোলস থিওরেমটা এক্ষেত্রে প্রমাণিত আর কি। তুমি ফিগার চাইলে ফিগার দেখতে পারো, তুমি এটার ফিগার কিন্তু আছে নিচে, ফিগারটা যদি তুমি দেখো, এই যে দেখো ফিগারটা, এই হচ্ছে সেই ফিগার। তাহলে এই ফিগার থেকে তুমি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে আসলে এই হচ্ছে ইন্টারসেপ্ট ছিল আমার, একটা ইন্টারসেপ্ট x ইন্টারসেপ্ট এটা, আর একটা x ইন্টারসেপ্ট হচ্ছে 4। তাহলে রোলস থিওরেমের যে হাইপোথিসিস f of a সমান f of b, তো f of 1 সমান 0, f of 4 সমানও 0, তাহলে লাস্ট হাইপোথিসিস ছিল এটা। তারপর এর মধ্যবর্তী যে গ্রাফটা হবে সেটা কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে। ফাইন, এটা কন্টিনিউয়াস, কোনো গ্যাপ নেই, ডিফারেন্সিয়েবল, কোনো কর্নার নেই। তাহলে এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় এমন একটা পয়েন্ট সি থাকবে যেখানে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে। আমরা সেটা অলরেডি বের করেছি, 5/2 হচ্ছে সেই পয়েন্ট, বা 2.5 হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য। এই যে দেখো ট্যানজেন্ট লাইন ড্র করলে প্যারালাল হচ্ছে, তাহলে আমরা রোলস থিওরেমের ট্রুথ ভেরিফাই করতে পারলাম আর কি। এখানে এরকম কিছু প্রবলেম তুমি দেখতে পারো, এখানে আরো কিছু হোমওয়ার্ক আকারে আছে, এগুলো আমার মনে হয় তোমরা নিজেরা এখন ট্রাই করলে পারবা আর কি। এখানে দেখো এই প্রবলেমটা একটু ডিফারেন্ট। এখানে বলা হচ্ছে স্যার এই পিডিএফটা কি দেওয়া হবে না? এটা তো অলরেডি গুগল ক্লাসরুমে কিন্তু অনেক দিন আগে যখন আমি ক্লাস নিব বলেছিলাম তখনই আপলোড করা আছে, তোমরা দেখো। এটা মেল দাও স্যার, আবার দিন, পাইতাছি না স্যার ওটা। কেন গুগল ক্লাসরুমে তুমি পেছনের পোস্টগুলো দেখো, আবার দিব, সমস্যা নেই, দেওয়া যাবে। আমি তো পোস্ট একবার করছি অলরেডি। তুমি গুগল ক্লাসরুমে ক্লাস শেষে একটু চেক করবা আগের পুরনো পোস্টগুলো। আমি যেখানে ওই যে আগের যে ক্লাসটা নেওয়ার কথা ছিল, যে শিডিউলটা ছিল, ওই শিডিউলেই কিন্তু এটা আপলোড করা আছে, অ্যাটাচ করা আছে ফাইলটা। আচ্ছা, এনিওয়ে তুমি দেখো তাহলে এটা, এই প্রবলেমটা একটু ডিফারেন্ট। এখানে কি বলা হচ্ছে দেখো, the differentiability requirement in Rolle's theorem is critical if f fails to be differentiable at even one place in the interval, then the conclusion of the theorem may not hold। মানে হচ্ছে তোমার এই যে দুইটা বিন্দু দেখো তুমি এখানে -1 আর +1, আমার ফাংশন হচ্ছে এইটা। তো এই ফাংশনের জন্য কিন্তু -1 বিন্দুতেও ফাংশনাল ভ্যালু 0, তার মানে f of a সমান 0, f of b সমান 0। এখন এর মাঝখানে যে ফাংশনটা, এর মাঝামাঝি, স্যার এটা তো স্যার ডিফারেন্সিয়েবল না। রাইট, মানে প্রত্যেকটা বিন্দুতেই ডিফারেন্সিয়েবল হতে হবে, এই জিনিসটা এখানে বলা আছে। ইফ f fails to be differentiable at even one place, একটা পয়েন্টেও যদি ডিফারেন্সিয়েবল না হয়, ফেল করে ডিফারেন্সিবিলিটি, তাহলে সেটা আর রোলস থিওরেম মানবে না। তাহলে দেখো এই হচ্ছে সেই পয়েন্ট, এখানে একটা কর্নার পাচ্ছি আমরা। তাহলে আমরা যদি একটা কর্নার পাই, তাহলে আমরা জানি কর্নারে কিন্তু ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না।
ওকে, সো এই কারণে এটা কিন্তু কোন কন্ডিশনটা ভায়োলেট করে, যে তিনটে কন্ডিশন ছিল, কন্টিনিউটি, সেকেন্ড কন্ডিশন ডিফারেন্সিয়েবিলিটি, থার্ড কন্ডিশন এফ অফ এ সমান এফ অফ বি, এটা কিন্তু ডিফারেন্সিয়েবিলিটির যে কন্ডিশন সেটা ভায়োলেট করে। সো এখানে রোলস থিওরেম আর মানার কোনো সুযোগ নেই। ওকে, তোমরা মেসেজ আকারে না লিখে, মানে চ্যাট বক্সে না লিখে আমাকে সরাসরি বলো, কারণ আমার আবার ওইদিকে চ্যাট বক্স চেক করার আসলে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে সরাসরি বলতে পারো, সমস্যা নেই। এটা দেখো, এটা আসলে ওই আমি যেটা বলেছিলাম একাধিক পয়েন্টও থাকতে পারে। দেখো আমাদের এই ফাংশনটা হচ্ছে সাইন কার্ভ, এটা দেখাই যাচ্ছে একটা সাইন ফাংশন fx সমান sin x। তাহলে fx সমান sin x, এখানে ইন্টারভ্যাল দেওয়া আছে, কিন্তু ইন্টারভ্যাল হচ্ছে 0 থেকে 2 পাই। তাহলে এই যে 0 বিন্দুতে আমরা জানি sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে f of 0 সমান 0, f of a সমান f of b কিনা আমরা দেখতেছি আর কি, এটা হচ্ছে 2 পাই, আমরা জানি sin 2 পাই এর মানও কিন্তু 0, তাহলে f of a সমান f of b হলো। আর মাঝখানে যে ফাংশনটা দেখাই যাচ্ছে এটা স্মুথ কার্ভ, একটা কোনো গ্যাপ নেই, কোনো কর্নার নেই, সো দিস ইজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। সো এখানে তাহলে অন্তত একটা পয়েন্ট থাকবে, রোলস থিওরেম আমাদের অন্তত একটা পয়েন্টের গ্যারান্টি দেয় যেখানে ফার্স্ট ডেরিভেটিভের মান শূন্য হবে। তাহলে এই হচ্ছে সেই পয়েন্ট, এই পয়েন্টে তুমি ট্যানজেন্ট লাইন ড্র করো, দেখো সেই ট্যানজেন্টটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এই পয়েন্টেও কিন্তু সেম প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, তাহলে তার করসপন্ডিং যে এক্স ভ্যালিউটা সেটাই হচ্ছে আমার সি, এটাই হচ্ছে আমার সি। তার মানে আমরা বলতে পারি f প্রাইম পাই বাই 2 এর মান কিন্তু 0 হবে। তো তুমি দেখো f of x সমান যদি এটা হয়, what is f prime x? cos x, তাহলে cos, এবার যদি তুমি বসাও পাই বাই 2 যদি বসাও, তাহলে cos 90 ডিগ্রির মান তো আমরা জানি 0, রাইট? তাহলে আমরা একটা পয়েন্ট পাচ্ছি পাই বাই 2। সিমিলারলি কিন্তু আরো একটা পয়েন্ট পাওয়া যায়, এই যে 3 পাই বাই 2 তেও কিন্তু তুমি ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে। তা আমরা যদি ইন্টারভ্যালটা যদি ন্যারো করি একটু, ধরো আমি ইন্টারভ্যালটা দিলাম 0 থেকে পাই, তাও কিন্তু রোলস থিওরেমটা মানে একটা পয়েন্ট কিন্তু তখনও আমরা পাবো, এই একটা পাবো পাই বাই 2। আচ্ছা, তাহলে এই এক্সাম্পলটাও ইজি ছিল, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, মিন ভ্যালু থিওরেম। ওকে, মিন ভ্যালু থিওরেমে যাওয়ার আগে আমি কিছু এখানে এক্সারসাইজ দিয়েছি বোধহয় লাস্টের দিকে, আমরা এগুলো একটু দেখতে পারি। এই যে এইটা, এই প্রবলেমটা একটু দেখো তোমরা, এটা তোমরাই বলো আমাকে কি হবে। The graph of a function f is shown. Verify that f satisfies the hypothesis of Rolle's theorem on the interval 0 to 8. এখানে কিন্তু কোনো ফাংশন দেওয়া নাই, মানে ইকুয়েশনটা দেওয়া নাই, গ্রাফটা দেওয়া আছে। তো এটা কি তিনটা হাইপোথিসিস মানে কি হাইপোথিসিস মানে কিনা? জি স্যার, মানে স্যার ডিফারেন্সিবিলিটি ডিফারেন্সিবিলিটিটাও স্যাটিসফাই করে। f of a সমান f of b। জি স্যার। তোমরা একটু মিউট করে রাখবা, যদি কথা বলতে চাও আর মিউট হয়ে কথা বলবা, আদারওয়াইজ একটু না। তাহলে এই যে দেখো, বলো তো তাহলে f of 0 সমান কত? তুমি যে বললা লাস্ট হাইপোথিসিসটাও মানে, f of a সমান f of b এটাও মানে, তাহলে বলো f of a বা f of 0 সমান কত? 0 সমান 3। আমরা গ্রাফ থেকে কি পাই? এই যে এটা হচ্ছে 1 2 3, রাইট? 3। f of 8 কত? ওটা 3, এটাও 3, 1 2 3। ওকে, তাহলে তিনটা হাইপোথিসিস মানে, তাহলে দেন estimate the value বা values of c that satisfy the conclusion of Rolle's theorem of the interval. estimate করে বলো তো কয়টা কয়টা c 1 হইতে পারে, এখানে ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে, দুইটা, একটা 1 হবে, দুইটা একটা হবে, একটা হবে তো 5, রাইট? একটা হচ্ছে 1, 5 আমি যদি ট্যানজেন্ট ড্র করি, একটা 1 আর একটা 5 স্যার। একটা হচ্ছে 1, কারণ আমি এই যে দেখো ট্যানজেন্ট ড্র করলে সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস পাচ্ছি আমি, তাহলে একটা হচ্ছে এই 1, একটা 1 আর একটা 5, আরেকটা হচ্ছে 1 2 3 4 5, রাইট? এই যে 5 একটা। আচ্ছা, তোমরা একটু মিউট করে রাখো, তোমাদের নয়েজ হচ্ছে আসলে। তাহলে এই বিন্দুতে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, দেখো সেটাও কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে এই হচ্ছে 5। তাহলে আমরা সি হিসেবে দুইটা মান পাচ্ছি, এবং দুইটাই কিন্তু দেখো 0 এবং আমার এটা হচ্ছে 8 ছিল, 0 এবং 8 এর মধ্যবর্তী দুইটা মান পাচ্ছি, একটা 1 একটা 5, যেখানে ফার্স্ট ডেরিভেটিভের মান 0। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা মিন ভ্যালু থিওরেম থেকে একটু ঘুরে আসি আবার।
একটু মিউট রাখো সবাই। ছোট বাচ্চা টাচ্চা থাকলে একটু রুম থেকে আপাতত পাঠাই দাও অন্য কোথাও। আচ্ছা, মিন ভ্যালু থিওরেম দেখো, হাইপোথিসিস প্রথম দুইটা সেম। রোলস থিওরেমের যে হাইপোথিসিস ছিল কন্টিনিউয়াস হতে হবে এবং ডিফারেন্সিয়েবল হতে হবে, দুইটা হাইপোথিসিস কিন্তু সেম। তাহলে দুইটা হাইপোথিসিস যদি মানে, তাহলে এমন একটা পয়েন্ট পাওয়া যাবে যে পয়েন্টের স্লোপ এভারেজ স্লোপের সমান হবে। তা আমি এভারেজ স্লোপটা একটু তোমাদের বলি। এভারেজ স্লোপটা কি আসলে? এভারেজ স্লোপটা হচ্ছে, এই যে দেখো ফিগার দেখলে আমার মনে হয় জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো এই যে আমি পয়েন্ট নিলাম, আমার এ বিন্দু হচ্ছে এটা, তাহলে এ বিন্দুতে এই হচ্ছে বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এ এফ অফ এ, আমি বলতে পারি। আর বি বিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে বি এফ অফ বি। তাহলে আমি যদি এটা জয়েন করে দিই, এইটা যদি এই সেগমেন্ট পাচ্ছি লাইন সেগমেন্ট, এটার স্লোপ কত হবে? তাহলে এটা স্লোপ হবে এইটাই, দেখো এই যে এটাই হচ্ছে স্লোপ। আমরা জানি কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, এফ অফ বি। তাহলে এটা হচ্ছে এভারেজ স্লোপ কার্ভের। তাহলে এখন দেখো এটার ভিতরে এ আর বি এর মাঝখানে, এক্স্যাক্টলি মাঝখানে নট নেসেসারি, মাঝামাঝি এমন কোন পয়েন্ট কি আছে যে পয়েন্টে স্লোপ ট্যানজেন্ট ড্র করলে তার স্লোপ মানে সেই ট্যানজেন্ট এটার প্যারালাল হয়ে যাবে? কি আছে আছে, এই পি বিন্দু, পি রাইট, বিন্দু। এটা হচ্ছে সেই বিন্দু। দেখো এক্স্যাক্টলি এই দুটো লাইন দেখো প্যারালাল, তাহলে আমার এই সি হচ্ছে সেটা। তাহলে মিন ভ্যালু থিওরেম আমাদের সেই সি এর গ্যারান্টি দেয়, অন্তত একটা সি থাকবে যে বিন্দুতে ট্যানজেন্ট ড্র করলে যে স্লোপটা মানে ট্যানজেন্ট ড্র করলে সেটা আমার এভারেজ স্লোপের সমান হয়ে যাবে, ট্যানজেন্টের স্লোপ এভারেজ স্লোপের সমান হয়ে যাবে। সেকেন্ড ফিগার দেখো, এই যে দেখো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এই হচ্ছে আমার লাইন সেগমেন্ট। তাহলে এটার স্লোপ যা, এই যে P1 বিন্দুতে যে ট্যানজেন্টটা বা P2 বিন্দুতে যে ট্যানজেন্ট তার স্লোপও সেম। স্লোপ কখন সেম হয়? যদি লাইনগুলো প্যারালাল হয়। দেখো সবগুলো লাইন কিন্তু প্যারালাল, তাহলে আমরা এক্ষেত্রে দুইটা বিন্দু পাচ্ছি। যদিও বা রোলস থিওরেম আমাদের অন্তত একটা বিন্দুর গ্যারান্টি দেয়, আমরা একাধিক বিন্দুও পেতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আর ফিগার আছে কিনা আমরা দেখি। হ্যাঁ, আরো কিছু ফিগার আছে। এই যে দেখো এগুলো কেন ফেল করে, এখানে কেন মিন ভ্যালু থিওরেম মানে না? কেউ কি বলতে পারো প্রথম ফিগারটা, এ ফিগার এ কেন মানে না? A not equals to B. না না স্যার থার্ড কন্ডিশনও তো মানে না। কন্টিনিউয়াস না। না না, থার্ড কন্ডিশন এখানে নাই তো, এখানে তো কন্ডিশন দুইটা। মিন ভ্যালু থিওরেমে কন্ডিশন শুধু দুইটা, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। মানে এটা স্যার প্রথমটা ডিফারেন্সিয়েবল না, এটা কিন্তু কন্টিনিউয়াস না। আমার দেখো এই যে এ বি ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হতে হবে। তাহলে দেখো এ বিন্দুতে এই যে এটা দেখো, বি বিন্দুতে দেখো লেফট হ্যান্ড লিমিট কত? এটা উপরের মানটা। আর এখানে দেখো ফাংশনাল ভ্যালু দেখো, এইটা বোল্ড করা কোনটা দেখো, বুঝতে পারছো? বোল্ড করা আছে এখানে। তাহলে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এইটা, মানে লেফট হ্যান্ড লিমিট যদি হিসাব করো মান দিবে এইটা, এটাই হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আর তুমি দেখো ফাংশনাল ভ্যালু কত? এফ অফ বি সমান এই বোল্ড করা এই বিন্দুটা, এটাই হচ্ছে ফাংশনাল ভ্যালু। তা দুইটা কি সেম হলো? দুইটা যদি সেম না হয় আমরা কি বলতে পারবো? এটা কন্টিনিউয়াস না। তাহলে এই ফাংশনটা যেহেতু এ বি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস না, তাহলে এটা মিন ভ্যালু থিওরেম মানার আর দরকারও নেই তার। সেকেন্ড ফিগারে বলতো কন্টিনিউয়াস না, এটাও কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস রাইট? এটা কন্টিনিউয়াস না, এখানে একটা গ্যাপ চলে আসছে, এখানে একটা জাম্প কন্টিনিউটি বলি আমরা এটাকে। এখানে দেখো লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এটা, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে এটা, ফাংশনাল ভ্যালু এটা, তাহলে এটা হচ্ছে না। আর এটা থার্ড ডিফারেন্সিয়েবল না, রাইট? এই যে এখানে একটা কিঙ্ক তৈরি হচ্ছে, কাস্প বলি আমরা, কাস্প। তাহলে এই যে এইটার কারণে আমরা বলতে পারবো এটা ডিফারেন্সিয়েবল না, সেকেন্ড হাইপোথিসিস ভায়োলেট করে। সো এখানে মিন ভ্যালু থিওরেম মানার আর কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছো? আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। এটা মিন ভ্যালু থিওরেমের এক্সাম্পল। তো তুমি দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে f of x সমান x কিউবড মাইনাস x, a হচ্ছে 0, b হচ্ছে 1।
ধরে নাও এ বি হচ্ছে এই দুইটা। তো তাহলে আমরা সি বের করব এখান থেকে, মিন ভ্যালু থিওরেম অনুসারে যে একটা সি পাওয়া যাবে সেটা আমরা বের করব। তা আমার দেখতে হবে আগে তিনটা হাইপোথিসিস মানে কিনা। তাহলে এ বি ইন্টারভ্যালে মানে 0 to ইন্টারভ্যালের মধ্যে তিনটা হাইপোথিসিস মানে কিনা। তো ফাংশনটা তো পলিনোমিয়াল, আমরা জানি পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল। মানে পলিনোমিয়াল ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, মানে এন্টায়ার ডোমেইনে সেটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে। তাহলে যেহেতু এটা একটা পলিনোমিয়াল, সো দিস ইজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার। তাহলে এই ইন্টারভ্যালটাও তো এভরিওয়্যার এর মধ্যে পড়ে। সো দুইটা হাইপোথিসিস মানে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য মিন ভ্যালু থিওরেম আমরা এটা লিখতে পারবো। এটা আসলে ওই জিনিসটাই, সেম জিনিস। তুমি এটা লিখতে পারো f of c সমান f of 2 minus f of 0 over 2 minus 0। এটাকে এইভাবে লিখছে আর কি এরা। স্যার একই, হ্যাঁ। তো এখন আমরা ফাংশন থেকে f of 2 বের করতে পারবো। f of 2 যদি ক্যালকুলেট করো 6 আসে, f of 0 ক্যালকুলেট করলে 0 আসে। তাহলে আমি যদি এখন উপরের লাইনে যদি মানগুলো বসাই, আমরা কিন্তু c এর মান পাচ্ছি। দেখো এই যে c স্কয়ার সমান 4/3, দ্যাট ইজ c সমান আসে এই দুইটা মান। এখন আমার দেখতে হবে এই ইন্টারভ্যালের ভিতরে অন্তত একটা মান আছে কিনা। হ্যাঁ, যেটা পজিটিভ সেটা কিন্তু এই ইন্টারভ্যালের ভিতরে আছে। তাহলে আমরা বলতে পারি মিন ভ্যালু থিওরেমটা ভেরিফাই হলো। বুঝতে পারছো? একটু মিউট করে রাখো। তাহলে দেখো এরপরে তুমি ফিগারটা দেখলে আমার মনে হয় তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে এই প্রবলেমের ফিগার। এই যে দেখো, ফিগার ড্র করলে আসলে পুরো জিনিসটাই ক্লিয়ারলি বোঝা যায়। তোমার দেখো এই যে ফিগারটা, এই ব্ল্যাক কালারের যেটা, এটাই হচ্ছে আমার এটার গ্রাফ, ব্ল্যাক কালার লাইনটা। তারপর দেখো আমার এ আর বি, এ হচ্ছে 0 আর বি হচ্ছে 2। তাহলে এতটুকুর মধ্যে গ্রাফটা আমরা কনসিডার করবো। আমরা বাইরের অংশটা দরকার নাই, আমি শুধুমাত্র এই অংশটাই গ্রাফের এই পোর্শনটা আমি দেখবো, যেটা 0 এবং 2 এর মাঝামাঝি পড়ে আর কি। গ্রাফের এই পোর্শনটাই আমি শুধুমাত্র দেখবো, এতটুকুই দেখবো গ্রাফের। তো দেখো এতটুকু এটা কন্টিনিউয়াস ও ডিফারেন্সিয়েবল। অবশ্যই এটা পুরোটাই কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল যেহেতু ফাংশনটা পলিনোমিয়াল। এখন দেখো তাহলে এটার এই যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে এভারেজ স্লোপ। দেখো এখন এটার প্যারালাল করে কোনো ট্যানজেন্ট লাইন ড্র করা যাবে কিনা। এই আমি যেটা রেড বিন্দুতে যাবে, এই বিন্দুতে যদি তুমি ট্যানজেন্ট ড্র করো, সেটা দেখো এই যে পিঙ্ক কালার যে লাইনটা সেটাই পাচ্ছি আমরা। এবং সেই ট্যানজেন্টটা দেখো আমার ব্লু কালারের সাথে এক্স্যাক্টলি প্যারালাল। তার মানে এটাই হচ্ছে আমার মিন ভ্যালু থিওরেম। তাহলে মিন ভ্যালু থিওরেমের সত্যতা যাচাই হয়ে গেল। এটাই হচ্ছে সেই সি যেটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি কত, 2/√3। তো এটা আমি একটা তোমাদের হয়তো এক্সাম্পল দিয়েছিলাম। তুমি যদি চুয়েট ক্যাম্পাস থেকে শহরে যাও, ধরো তোমার এইভাবে তুমি যাবা, তাহলে এখানে তোমার তো বিভিন্ন ভেলোসিটিতে তুমি মুভ করবা, তাই না? তোমার গাড়ির ভেলোসিটি এক এক পয়েন্টে এক এক রকম থাকবে। তাহলে এটাই হচ্ছে তার এভারেজ ভেলোসিটি। এই হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। তো সেটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার এভারেজ ভেলোসিটি তোমার। সেটা কিভাবে বের করবা? সেটা বের করা খুবই ইজি। তোমার টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইড বাই টোটাল টাইম রিকোয়ার্ড। তা তোমার কত লাগলো, কত টাইম লাগলো আর কত দূরত্ব অতিক্রম করলা, তাহলে ভাগ করলেই কিন্তু আমরা কি পাবো? আমরা জানি v সমান s/t। আমরা কিন্তু এভারেজ ভেলোসিটিটা পেয়ে গেলাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য মিন ভ্যালু থিওরেম, মিন ভ্যালু থিওরেম আমাদের বলে তোমার এই যে চুয়েট ক্যাম্পাস থেকে শহর পর্যন্ত এমন একটা পয়েন্ট ছিল যে পয়েন্টে তোমার ভেলোসিটি এক্স্যাক্টলি এটাই ছিল, এভারেজ ভেলোসিটির সমান ছিল। তাহলে এটাই হচ্ছে সেই পয়েন্ট। ধরো এটা নোয়াপাড়া, তুমি চুয়েট থেকে যাত্রা আরম্ভ করলে, এখানে নোয়াপাড়ার মধ্যে কোনো একটা পয়েন্ট আছে, তোমার ভেলোসিটি কিন্তু এক্স্যাক্টলি 25 কিলোমিটার পার আওয়ার ছিল। অন্য কোথাও কিন্তু 25 কিলোমিটার পার আওয়ার নাই, দেখো অন্য কোথাও নাই। বাট এভারেজ ভেলোসিটি 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এভারেজ ভেলোসিটির সমান একটা ভেলোসিটি অবশ্যই তুমি ক্রস করে আসছো। এটাই হচ্ছে আমার কি মিন ভ্যালু থিওরেমের ভ্যালু থিওরেম। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। এরপরে আসলে এই যে এটা মিন ভ্যালু থিওরেমের আরো একটা এক্সাম্পল, আমার মনে হয় তোমরা এগুলো বুঝতে পারবা। এই যে দেখো ফিগার দেখেই তুমি বুঝতে পারবা। এটাই হচ্ছে একটা পয়েন্ট, আর এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমার এ বি, তার মানে আমার 0 এবং 2, 0 আর 2 হচ্ছে আমার এ বি। তাহলে 0 2। তাহলে এই অংশে আমার দেখতে হবে ফাংশনটা কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল কিনা। এটা পলিনোমিয়াল, কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার। তাহলে এই অংশের মধ্যেও হবে।
তা আমরা এবার দেখবো এটা এভারেজ স্লোপ, এই যে পার্পল লাইনটা। তাহলে এর মধ্যে অবশ্যই একটা পয়েন্ট আছে, এই যে হচ্ছে সেই পয়েন্ট। দেখো এটা ট্যানজেন্ট লাইন ড্র করলে তার স্লোপ ওই এভারেজ স্লোপের সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি মিন ভ্যালু থিওরেমটা ট্রু আর কি, ভেরিফাই হয়ে গেল। আমার মনে হয় সবগুলো বুঝিয়ে দেওয়ার দরকার নেই, তোমরা নিজেরাই আমার মনে হয় এখানে অনেক কিছু বুঝতে পারবে আর কি একটু স্লাইডটা দেখলে। আচ্ছা এই প্রবলেমটা একটু আমি বলি, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। You are driving on a highway, straight highway, on which the speed limit is 55 mile per hour. At 8:05 a.m. a police car, স্যার এটার চ্যাপ্টার নাম্বার কত? sorry বুঝি নাই স্যার এটা কত চ্যাপ্টারের এটা চ্যাপ্টার মানে চ্যাপ্টারের কি লেসন কত? তুমি একটু খুঁজে দেখো না, একটু বইয়ে কষ্ট করে খুঁজে দেখো না, এত অলস হয়ে গেল লকডাউনে থাকতে থাকতে। বই খোলো, একটু দেখো মিন ভ্যালু থিওরেম কোন চ্যাপ্টারে আছে। আর আমি এই প্রবলেম গুলো, এই স্লাইডটা পিডিএফটা তৈরি করার সময় বিভিন্ন বই থেকে নিয়েছিলাম, স্টুয়ার্টের বইও আছে তার মধ্যে। তো তুমি স্টুয়ার্টের বই দেখতে পারো অথবা অন্য বই দেখতে পারো। আর এটা যেটা আমি বই হিসেবে টেক্সট বুক হিসেবে রহমান এন্ড ভট্টাচার্য যেটা আমি দিয়েছিলাম, ওখানে বোধহয় এই প্রবলেম গুলো নাই আর কি। তুমি প্র্যাকটিসের জন্য ওই বইটা দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো তোমার you are driving on a straight highway on which speed limit হচ্ছে 55 মাইল পার আওয়ার, মানে এর চেয়ে বেশি স্পিডে যদি তুমি চলো তোমাকে জরিমানা গুনতে হবে। 55 মাইল পার আওয়ার বেগে তুমি যেতে পারবা। তাহলে 8:05 পুলিশ কার তোমার ভেলোসিটি মেজার করলো 50 মাইল পার আওয়ার 8:05, তাহলে কোনো সমস্যা নাই। আবার 8:10 আরেকটা পুলিশ কার তোমার ভেলোসিটি মাপলো 5 মাইল, সরি এই 55 মাইল পার আওয়ার। তাহলে 8:05 মাপলো 50 মাইল পার আওয়ার, আর 8:10 মাপলো 55 মাইল পার আওয়ার। তোমার মনে হচ্ছে হয়তো বা তুমি তো ঠিকই তো আছে। Explain why the police have a right to charge you with a speeding violation. কারণ তুমি দেখো 5 মাইল ক্রস করে আসছো কিন্তু ওই কয় মিনিটে? 5 মিনিটে। 8:05 তোমার ভেলোসিটি ছিল 50 মাইল পার আওয়ার, 8:10 তোমার ভেলোসিটি 55 মাইল পার আওয়ার, 8:10 তুমি কিন্তু 5 মাইল ক্রস করছো। তা তোমার এখন এক্সপ্লেইন করতে হবে কেন পুলিশ তোমাকে জরিমানা করবে। কেউ কি এক্সপ্লেইন করতে পারবা? অবশ্যই আনসার তো নিচেই দেওয়া আছে। ও তো স্যার মাঝখানের ভেলোসিটিটা মানে আরো বেশি বাড়ানো লাগছে, আরো বেশি ছিল, রাইট। হ্যাঁ এই কারণে সে 5 মিনিট ওই ডিসটেন্সটা ক্রস করতে পারছে। রাইট এক্স্যাক্টলি। এই যে দেখো 5 মাইল ক্রস করছো তুমি 5 মিনিটে বা 1/12 আওয়ারে, তাহলে তোমার এভারেজ ভেলোসিটি কত হচ্ছে? 60 মাইল। তোমার ম্যাক্সিমাম কিন্তু হওয়া উচিত ছিল কত? 55। তুমি কিন্তু স্পিডিং এর জন্য তোমাকে জরিমানা গুনতে হবে আর কি, বুঝতে পারছো? আমি মিন ভ্যালু থিওরেমের একটা এক্সাম্পল, একটা গ্রাফ তোমাদের দেখাই। এই যে এই গ্রাফটাতে আসি আমরা, এটা বলো তো। হ্যাঁ, মিন ভ্যালু থিওরেমের এটা। The graph of a function g is shown. এটা দেওয়া আছে। Verify g satisfies the hypothesis of the mean value theorem on the interval this. ঠিক আছে কিনা, স্যাটিসফাই করে কিনা? দুইটা হাইপোথিসিস মানে কিনা, কন্টিনিউয়াস আর ডিফারেনশিয়াল। জি স্যার মানে না মানে নাই। আমরা দেখতেই পাচ্ছি মানে স্যার গ্যাপ নাই, কোনো গ্যাপও নেই, কোনো কর্নারও নেই, সো এটা মানে, রাইট। এরপরে দেখো তাহলে estimate c that satisfy the conclusion of the mean value theorem. তাহলে এই যে 0 আর 8 এর মধ্যে, 0 আর 8 এর মধ্যে 8 কোথায়? 1 2 3 4 5 6 7 8 8 এটা 6 হবে। কিভাবে বুঝলা? তোমার এভারেজ ভেলোসিটি হচ্ছে এটা। এটার প্যারালাল করে কোথায় কোথায় ড্র করা যায়, এটা আসলে এইভাবে সম্ভব না। এটা এক্স্যাক্টলি তুমি যদি করতে আর কি, এক্স্যাক্টলি মানে ড্র করতা,
সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, আমি ট্রাই করে দেখি যে এক্স্যাক্টলি যদি আমি ফার্স্টে এভারেজ ভেলোসিটি নিচ্ছি, এই হচ্ছে আমার এভারেজ ভেলোসিটি। এখন এটার প্যারালাল করে কোথায় কোথায় লাইন ড্র করা যায়? এটাকে কপি করে একটু করে নিচে নিলাই চলে আসে। এমনি তুমি অ্যাপ্রক্সিমেটলি বলো না। স্যার 6 এর দিকে হবে আশেপাশে কোথাও প্লাস মাইনাস 6, আর 2 স্যার। আরেকটা হবে হচ্ছে 1 2 3 প্লাস মাইনাস 3 2 3 এর ওখানে হবে একটা। মানে হ্যাঁ আচ্ছা, 2 3 এর মাঝে। Yes. এটা একটা হতে পারে, রাইট? হ্যাঁ জি স্যার। Yes, sir. তো এখানে 6 কোথাও স্যার। একটা 6 এ 6 7 এর মাঝে আর কি, 6 7 এর মাঝে। ওকে, তাহলে আমরা মনে হয় এখান থেকে দেখতে পারি এইটা হচ্ছে সেই পয়েন্ট। একটা বোধহয় পেয়ে গেলাম আমরা 2 তে, রাইট? একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম 2 তে, ঠিক আছে না? Yes, sir. একটা 2 পেলাম আমরা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আরেকটা আমার মনে হয় Six, এটা 6.5 6.2 যা হয় আর কি, 6.5 অথবা 3 6 পয়েন্ট সামথিং কিছু একটা। হ্যাঁ 6.2 বা 3 এরকম কিছু একটা হবে আর কি। আচ্ছা, ওকে ফাইন। এবার তাহলে এটা বলো তো, estimate the value of C that satisfy the conclusion of the mean value theorem on the interval 2 6 এর মধ্যে। এখন তোমার গ্রাফটা হচ্ছে এই পয়েন্ট থেকে, আচ্ছা আমি এগুলো একটু রিমুভ করি। তাহলে স্যার ওই ফার্স্ট 2 পয়েন্ট স্যার। হবে আর কি। ফার্স্ট এখন তোমার গ্রাফ হচ্ছে এই পয়েন্ট আর আচ্ছা 6 নাম্বার পয়েন্ট। হ্যাঁ একটা পয়েন্ট হচ্ছে এটা, আর একটা পয়েন্ট এই যে এটা হচ্ছে 2 আর একটা 6 হচ্ছে এটা, এই এতটুকুর মধ্যে। তাহলে এতটুকুর মধ্যে এভারেজ স্লোপটা আমরা দেখি। এতটুকুর মধ্যে যদি আমি এভারেজ স্লোপ দেখি, তাহলে এই হচ্ছে আমার এভারেজ স্লোপ, রাইট? তাহলে আমার মনে হয় এখানে আমরা একটা এরকম ড্র 3 আর 4 এর মাঝে। হ্যাঁ সরি, এটা হচ্ছে না, আর একটু কাছে যেতে হবে। না এখনো, এখন ঠিক আছে মনে হয়। 3.5 তাহলে আমরা পাচ্ছি এই যে 4 হবে স্যার। 3.9 বা 8 4 হবে। এরকম, 4 এর কাছাকাছি। মানে 4 এর কাছাকাছি। হ্যাঁ 3.9 বা এরকম কোন একটা পয়েন্টে আমরা পাচ্ছি। Yes, sir. আর কি কোনো পয়েন্ট পাবো? আরেকটা পয়েন্ট পাবো যে নিচে। এই যে এখানে দেখো, ছোট একটা জায়গা দেখছো হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু একটা পয়েন্ট আমরা পাবো, এই যে দেখো 5 আর 6 এর মাঝে। হ্যাঁ এখানেও কিন্তু আমরা একটা পয়েন্ট পাবো, 5 আর 6 এর মাঝেও কিন্তু একটা পয়েন্ট আমরা পাবো আর কি। 5.5 তাহলে এখানে কিন্তু আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি সি হিসেবে আমরা। ওকে, আচ্ছা তো কেমন লাগতেছে তোমাদের অনলাইন ক্লাস? ভালো লাগলো। ভালো স্যার। স্যার পুরাই বোরিং স্যার, ঘুমটা খুব বেশি লাগতেছে। কতদিন ক্লাস করো না? ইঞ্জিনিয়ার হইব না। প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপাইন কয়েক সেমিস্টার শেষ করে ফেলছে, আর তোমাদের ঘুম ভাঙছে এতদিনে। লাভ নাই স্যার। আমি আরেকটা প্রবলেম দিয়ে শেষ করে দিচ্ছি জি স্যার। শেষের দিকে। আমরা এই প্রবলেমটা একটু দেখি, এইটাই দেখো। হ্যাঁ এটা ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো এখানে কি বলা আছে, এক্সাম্পল 5। হ্যাঁ এখানে বলা আছে সাপোজ দ্যাট f of 0 সমান -3 আর ডেরিভেটিভ হচ্ছে 5 এর সমান বা ছোট। এটা ফর অল x, ওই এন্টায়ার গ্রাফের মধ্যে ডেরিভেটিভ হচ্ছে 5 বা 5 এর চেয়ে ছোট। হাউ লার্জ ক্যান f of 2 পসিবলি বি? f of 2 এর ম্যাক্সিমাম মান কত হতে পারে? তাহলে আমরা এটা করব, আমরা মিন ভ্যালু থিওরেমের হেল্প নিব আমরা। তো দেখো আমাদের এখানে দুইটা পয়েন্ট আমরা পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2। তাহলে আমি যদি 0 আর 2 এই ইন্টারভ্যালটা যদি আমি কনসিডার করি, তো 0 আর 2 এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল। যদি আমি এতটুকু যদি কনফার্ম হতে পারি, আমরা কিন্তু মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। তো তুমি কি বলতে পারবা 0 আর 2 এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল কিনা, বা এটা এই ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিফারেন্সিয়েবল? এই কোশ্চেন থেকে তুমি কি আইডিয়া পাও? f ইনভার্স 2 f ইনভার্স না, এটা f প্রাইম। ইনভার্স c। আচ্ছা দেখো এটা কিন্তু আমরা এখান থেকে আইডিয়াটা পাচ্ছি, দেখো এই লাইন থেকে।
এই লাইনে ক্লিয়ারলি বলা আছে এটা সব জায়গাতেই ডিফারেন্সিয়েবল, কারণ ডেরিভেটিভের একটা মানের কথা বলা হচ্ছে এখানে। মানটা কি হবে? 5 এর সমান বা তার চেয়ে কম হবে, তার মানে একটা মান কিন্তু আছে, ডেরিভেটিভে একটা মান আছে, রাইট? এই ফাংশনটা ফর অল এক্স এন্টায়ার ডোমেইনে ডিফারেন্সিয়েবল। তাহলে যদি এন্টায়ার ডোমেইনে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, আমরা জানি ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউইটি। একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে সেটা অবশ্যই তো অবশ্যই কন্টিনিউ। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। তাহলে দুইটা হাইপোথিসিসই মানলো। সো অ্যাকর্ডিং টু দ্য মিন ভ্যালু থিওরেম আমরা এই লাইনটা লিখতে পারি। জি স্যার। এখন দেখো এখান থেকে আমাদের f(2) এর মান এস্টিমেট করতে হবে। তো আমি যদি f(2) সমান লিখি তাহলে এটা তো 2 হয়ে যাবে, 2 f প্রাইম c, f(0) কে ওই পাশে পাঠিয়ে দিলাম, সমান f(0) এর মান কত বলা আছে কিন্তু -3। তাহলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এখন দেখো এখানে কি বলা আছে, f প্রাইম এর মানটা কি হবে? 5 এর চেয়ে ছোট বা সমান হবে। তাহলে এই রেজাল্টটা কি হবে? এই রেজাল্টে এরকম হবে, এই যে এটা বলতে পারি না আমরা, এই রেজাল্টটা দেখো তো, এটা বলতে পারি না লেস দেন, জি স্যার, কারণ -3 + 2 × 5, যেহেতু f প্রাইমটা 5 এর চেয়ে ছোট হবে তাহলে এই এন্টায়ার রেজাল্টটাও 7 এর চেয়ে ছোট হবে। বলা যাবে কিনা? জি স্যার বলা যাবে। মানে এই ইনইকুয়ালিটিটা ইউজ করলাম আর কি। এটা তো -3 + 2 টাইমস f প্রাইম c, যেহেতু f প্রাইম c টা লেস দেন 5, লেস ইকুয়াল 5, তাহলে এই এন্টায়ার রেজাল্টটাও লেস ইকুয়াল দিয়ে যা হয় ক্যালকুলেট করে 7 বলা যাবে। মানে আমরা তাহলে পেলাম f(2) লেস ইকুয়াল 7। তার মানে f(2) এর ম্যাক্সিমাম মান কি এখান থেকে বলা যাচ্ছে? ম্যাক্সিমাম মানটা কত হবে? 7 7 বুঝতে পারছো? তাহলে আমরা মিন ভ্যালু থিওরেম ইউজ করে কিন্তু এই প্রবলেমটা ইজিলি সলভ করে ফেলতে পারি। হ্যাঁ, এটা আরেকবার একটু বুঝে বলবেন? কোনটা বলো? একটু ছোট একটা ব্রিফ দিয়ে দিতেন। একটু লাউডলি বলো। মানে ফুল ম্যাপটা যদি ছোট একটা ব্রিফ দিতেন স্যার। আচ্ছা, যেহেতু আমরা মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করব, কারণ এখানে দেখো আমার একটা ইন্টারভ্যাল আমরা পাচ্ছি, f(0) এর মান দেওয়া আছে, f(2) এর মান বের করতে হবে। তাহলে আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা 2। তাহলে আমরা এই ইন্টারভ্যালটা আমরা পাচ্ছি। আমার এখন দেখাতে হবে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল কিনা। কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল যদি আমরা কনফার্ম হতে পারি, আমরা মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্নে বলা আছে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, এই যে f প্রাইম এর মান আছে মানে হচ্ছে f প্রাইমটা ডিফারেন্সিয়েবল। আর আমরা একটা থিওরেম থেকে জানি কোন ফাংশন ডিফারেন্সিয়েবল হলে সেটা অটোমেটিক্যালি কন্টিনিউয়াসও হবে। মানে যে সমস্ত ফাংশন ডিফারেন্সিয়েবল তারা অবশ্যই কন্টিনিউয়াস। তাহলে দুইটা হাইপোথিসিসই স্যাটিসফাই করলো। তাহলে এখন অ্যাকর্ডিং টু দ্য মিন ভ্যালু থিওরেম আমরা এই ইন্টারভ্যালের জন্য অ্যাপ্লাই করতে পারি মিন ভ্যালু থিওরেমটা, সেটা হচ্ছে এটা। তাহলে এবার f(2) এর মান যেহেতু বের করতে হবে, আমি f(2) সমান লিখলাম, পক্ষান্তর করে লিখলাম এটা। এখন দেখো আমার দেওয়া আছে f প্রাইম c লেস ইকুয়াল 5, সো আমার এই রেজাল্টটা কি হবে? লেস ইকুয়াল -3 + 10 হবে। জি স্যার, -3 + 10 মানে কি? 7। তার মানে বলতে পারি 7 আমরা এটা f(2) লেস ইকুয়াল 7। তার মানে f(2) এর ম্যাক্সিমাম মান পাচ্ছি আমরা 7। ক্লিয়ার? জি স্যার। তো এখন আমার মনে হয় তোমরা বাকি যে প্রবলেমগুলো আছে, এই যে এক্সারসাইজ, এগুলো তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করলে পারবা আর কি। আমি যদি অবশ্যই স্যার। ক্লাস টেস্ট নিই তাহলে এখান থেকে আমি প্রবলেম দিব তোমাদের। তাহলে আমার এইগুলোই থাকলো। এই যে এখন আমি যে প্রবলেমগুলো সলভ করলাম, এই টাইপের প্রবলেম দেখো। এই যে হাউ স্মল ক্যান f(4) পসিবলি বি, হ্যাঁ একটু আগে যেটা দেখালাম আর কি, এই ধরনের প্রবলেম। তাহলে এইগুলো এতটুকু পর্যন্ত তাহলে থাক, তোমরা এতটুকু পর্যন্ত একটু প্র্যাকটিস করে নাও। আমরা নেক্সট ক্লাসে টেইলর পলিনোমিয়াল, টেইলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ এগুলো আমরা দেখাবো আর কি। তো আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি আমি যারা পরে পার্টিসিপেট করছো তাদের জন্য আমি ভিডিওটা আপলোড করে দিব। তো শেষ করে দিচ্ছি তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। কি এই পিডিএফ থেকে হবে? মানে আমরা এই পিডিএফটা প্র্যাকটিস করলে সিডির জন্য হেল্প হবে। বুঝতে পারছো? আমি যে সমস্ত ক্লাস পিডিএফ এর উপর বেস করে নিব সেগুলো আমি পিডিএফ আপলোড করে দিব, আর যেগুলো আমি পেন টেপে লিখে দিব সেগুলো পড়া শেষ, এখন লাস্ট আলোচনা চলবে। তো ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। স্যার এই পিডিএফটা স্যার একটু দিয়ে দিয়েন প্লিজ। কেন তুমি কষ্ট করে গুগল ক্লাসরুম থেকে নিতে পারবে না? যেহেতু আমি বলেই দিলাম ওখানে আপলোড করা আছে। আর ক্লাসরুমে স্যার কোডটা দেওয়া যাবে স্যার? না, তোমাদের অলরেডি রিকোয়েস্ট পাঠানো আছে, কোড দেওয়া যাবে না।
স্যার আমি স্যার 15 ব্যাচের তো স্যার আমার কাছে মনে আসেনি স্যার কোডটা স্যার 15 ব্যাচের হলে আমাকে তুমি এসএমএস দিতে পারো একটা মোবাইলে। আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাবো, আমি যদি কোড দিয়ে দিই বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা অ্যাড হয়ে যাবে, এগুলো অনেক ঝামেলা। এই জন্য আমরা শুধুমাত্র এই গ্রুপের যারা, এই ক্লাসের যারা, তাদের জন্যই আমরা মানে রিকোয়েস্ট পাঠালাম আর কি। আর বাকি যেটা এই যে